দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস নামক চ্যাপ্টারটি সম্পর্কে। প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করব এবং কোন কোন মিনিংগুলো তোমাদের আটকাতে পারে সেটার অর্থটাও বলে দেব, এবং শুধুমাত্র তোমাদের যে পড়িয়ে ছেড়ে দেব এমনটা নয়। এই চ্যাপ্টারটি সুন্দরভাবে পড়ানোর পর পরীক্ষা পারপাসে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও কিন্তু যথাযথ আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওটার শেষের দিকে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর। আর পড়া শেষে তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার পড়াটা কতটা ভালো হলো যদি তুমি প্রশ্নগুলো সলভ করতে পারো। তো শুরু করা যাক আজকে ডক্টর এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস নামক চ্যাপ্টারটি দিয়ে থার্ড সেমিস্টার। তো এবার আমরা এখানে যেটা দেখছি স্ট্রং রুটস। তো স্ট্রং রুটস ইজ রিটেন বাই ডক্টর এপিজে আব্দুল কালাম। তো এই জায়গা থেকে কি প্রশ্ন হতে পারে সেটা আগে বলে নিই। তো এই যে স্ট্রং রুটস, এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার সেখান থেকে কিন্তু নেওয়া। তাহলে আমরা জানলাম এখানে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফিটার নাম ছিল উইংস অফ ফায়ার। তো এই উইংস অফ ফায়ার থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। তো এখানে ডক্টর এপিজে আব্দুল কালামের পুরো নাম কিন্তু দেওয়া হয়নি, এখানে বলা রয়েছে এপিজে। তাহলে এপিজে আব্দুল কালাম। তো এর মধ্যেই কিন্তু একটা কোশ্চেন রয়েছে, দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ। তাহলে এখানে এপিজে আব্দুল কালামের পুরো নামটা আমাদের জানতে হবে। তো এপিজে আব্দুল কালামের পুরো নামটা কি তোমাদের একটু বলে দিই। এপিজে আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আবুল ফকির জৈনুল আবদিন আব্দুল কালাম। এখানে এ বি ইউ লিখলে কিন্তু হবে না, এ ভি ইউ লিখতে হবে। তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। তো এটা মনে রাখবে, তার পুরো নামটা কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে এবং তার অটোবায়োগ্রাফিটার নাম কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এবার টেক্সটের দিকে প্রবেশ করা যাক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস ফ্যামিলি। তাহলে এই আই শব্দটির দ্বারা যাকে বোঝানো হচ্ছে তিনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের যে চাইল্ডহুড এর বর্ণনা সেখানে কিন্তু এটা দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। তাহলে আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। তাহলে এখানে একটা জায়গার নাম বলা রয়েছে আইল্যান্ড টাউন মানে দ্বীপ শহর অফ রামেশ্বরম। তাহলে রামেশ্বরমের একটা দ্বীপ শহরে এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে এই লাইনটার উপরে যে কোশ্চেনটা হতে পারে দ্য কালামস ফ্যামিলি ওয়াজ হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডিল ক্লাস, আপার ক্লাস। তো আমরা দেখে নিয়েছি, হাইলাইট করে দিয়েছি তোমাদের জন্য মিডিল ক্লাস তামিল ফ্যামিলি। আর কোথায় কালাম জন্মগ্রহণ করেছিল? আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। তো রামেশ্বরমের একটা দ্বীপ শহরে। তারপরে দেখো ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট। তাহলে এখানে যে আর্স্টওয়াইল শব্দটা বলা রয়েছে এর মানে হচ্ছে প্রিভিয়াসলি নোন, মানে যেটার আগে নাম ছিল মাদ্রাস স্টেট। এখন মাদ্রাস নামটা চেঞ্জ হয়ে চেন্নাই হয়ে গেছে। আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট মানে পূর্বতন মাদ্রাস রাজ্যের। মাই ফাদার জৈনুল আবদিন। তাহলে আমার বাবা জৈনুল আবদিন। আমার বাবা বলতে এখানে কালামের বাবার কথা বলা হচ্ছে। তাহলে আমার ফাদার জৈনুল আবদিন হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন। তাহলে খুব একটা প্রথাগত শিক্ষা ছিল না, আর নর মাচ ওয়েলথ, এবং এখানে বলা হয়েছে সম্পত্তিও কিন্তু খুব একটা বেশি ছিল না। তাহলে কালামের বাবার এখানে দুটো ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ফর্মাল এডুকেশন তেমন ছিল না, আর মাচ ওয়েলথ অর্থাৎ সম্পদ যে রয়েছে এই সম্পদও কিন্তু খুব বেশি ছিল না। তাহলে এই দুটো হচ্ছে তার অ্যাডভান্টেজ। কালামের বাবার অ্যাডভান্টেজটা আমরা দেখতে পাচ্ছি মাচ ওয়েলথ মানে নর মাচ ওয়েলথ, সম্পত্তি খুব বেশি ছিল না, প্রথাগত শিক্ষাও তেমন ছিল না। তাহলে এগুলো হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। দেখো তারপরে বলা রয়েছে ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে এই অসুবিধাগুলো থাকার সত্ত্বেও, তাহলে এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এই যে ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা। তাহলে কালামের বাবার অসুবিধাগুলো কী ছিল? হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, খুব একটা প্রথাগত শিক্ষাও ছিল না এবং ধর্ম সম্পত্তি খুব বেশি ছিল না। তাহলে এই অসুবিধাগুলো থাকার সত্ত্বেও, তাহলে ডিসপাইট কথার মানে হচ্ছে এখানে সত্ত্বেও, তাহলে এই অসুবিধাগুলো থাকার সত্ত্বেও হি পজেসড মানে তিনি অধিকারী ছিলেন গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। কথার মানে হচ্ছে মহান সহজাত জ্ঞান। তাহলে কালামের বাবা কিসের অধিকারী ছিল এটা আমাদের এখানে জানতে হবে। তো কালামের বাবা যে বিষয়টার অধিকারী ছিলেন তিনি হচ্ছেন সেটা গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এই দুটো বিষয়ের তিনি অধিকারী ছিলেন। তারপরে দেখো হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা।
তাহলে হি বলতে এখানে কালামের বাবার কথা, অর্থাৎ জয়নুল আবদিনকে বোঝানো হচ্ছে। তাহলে তার ছিল একটা আদর্শ জীবনসঙ্গী, হ্যাঁ, ইন মাই মাদার আশিয়াম্মা, অর্থাৎ কথাটার মাধ্যমে বোঝাতে চাইছে এইটাই যে আমার মা আশিয়াম্মা। তাহলে এখানে আমরা কালামের মায়ের নাম জানলাম, তাহলে কালামের মায়ের নাম হচ্ছে আশিয়াম্মা। এই আশিয়াম্মার মধ্যেই কালামের বাবা তার আদর্শ জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। তাহলে আইডিয়াল হেল্পমেট কথার মানে হচ্ছে আদর্শ জীবন সঙ্গিনী। তাহলে কোশ্চেন কীরকম হতে পারে, নেম অফ কালামস মাদার ইজ, তাহলে কালামের মায়ের নামটা কি, এখানে আমাদের মনে রাখতে হবে আশিয়াম্মা। আচ্ছা, নামটা মনে রাখা খুবই সহজ, কিন্তু বানানটা তোমরা একটু দেখে রাখবে, কেন বানানগুলো এমসিকিউতে উল্টো পাল্টা করে দেওয়া থাকবে। তো এই জন্য তোমাদের আগে থেকেই সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, বানানটা কিন্তু দেখে রাখবে। নেক্সট লাইনে আসছি, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল। তাহলে রিকল করার মানে হচ্ছে রিমেম্বার বা মনে করা। তাহলে আমার মনে পড়ে না দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, সঠিক মানুষের সংখ্যা, শি ফেট এভরিডে। তাহলে এখানে এই যে শি শব্দটা দেওয়া রয়েছে, শি শব্দটির মাধ্যমে কালামের মা অর্থাৎ আশিয়াম্মাকে বোঝানো হচ্ছে। তাহলে কালাম ফেইল টু রিকল, তাহলে কালাম কিসে ব্যর্থ মনে করার ক্ষেত্রে। তাহলে কতজন মানুষকে প্রত্যেক দিন তার মা খাওয়াতো সেই বিষয়টাতে কিন্তু সে ব্যর্থ। আচ্ছা, কেন না, দেখো তারপরেই বলেছে বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত যে ফার মোর আউটসাইডার্স, তাহলে বেশিরভাগ যে আউটসাইডার্স কথাটার মানেতেই বোঝানো হচ্ছে বেশিরভাগই বহিরাগত, এট মানে খেত, উইথ আস আমাদের সঙ্গে। তাহলে কালামের মা প্রত্যেক দিন বেশিরভাগ বাইরের লোককেই খাওয়াতেন। এবার এই যে কতজন লোককে খাওয়াতো এই যে সংখ্যাটা না, এই সংখ্যাটা কালামের কিন্তু মনে পড়ে না এক্স্যাক্ট কত নাম্বার, মানে সঠিক সংখ্যাটা কত, কিন্তু এটা তিনি নিশ্চিত ছিলেন বেশিরভাগ বাইরের লোককে তার মা খাওয়াতেন। এবার কত দেখো, ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি পুট টুগেদার। তাহলে আমাদের পরিবারে যতজন রয়েছে তাদের সবাইকে একত্রিত নিলে যে সংখ্যাটা দাঁড়ায় তার থেকে বেশিরভাগ বেশি, অর্থাৎ কালামের ফ্যামিলিতে যদি 10 জন থাকে 10 জনের থেকেও বেশি লোককে খাওয়াতো, এটাই বোঝাতে চাইছে এই লাইনটার মাধ্যমে। আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও, বলছে বেশিরভাগ বাইরের লোকেরাই খেত আমাদের সঙ্গে। এবার সেই বাইরের লোকের সংখ্যাটা কত মনে নেই, এবার সবগুলোকে একত্রিত নিলে যে সংখ্যাটা দাঁড়ায় তার থেকে বেশি। এর পরের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা রয়েছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড। তাহলে এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে রিগার্ড বলতে এখানে রেসপেক্টের কথা বলা হয়েছে। আমার যে বাবা মা, প্যারেন্টস মানে পিতামাতাকে একসঙ্গে বোঝানো হয়, তাহলে আমার বাবা মাকে ভীষণভাবে মান্য করা হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মানে আদর্শ দম্পতি হিসাবে। তাহলে কালামের যে বাবা মা, এই কালামের বাবা মাকে ভীষণভাবে মান্য করা হতো কী হিসাবে না, আদর্শ দম্পতি হিসাবে। মাই মাদার্স লিনিজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। তাহলে এখানে বলা হচ্ছে মাই মাদার্স লিনিজ, তাহলে মাই মাদার বলতে যার কথা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কালামের মা। মাই মাদার্স লিনিয়েজ বলতে এখানে লিনিয়েজ কথার মানে হচ্ছে বংশ। তাহলে এই ওয়ার্ডটার মানে অবশ্যই মনে রাখবে যে মাই মাদার্স লিনিয়েজ মানে আমার মায়ের বংশ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ছিল অনেক ফেমাস, মানে অনেক বেশি প্রসিদ্ধ, অনেক বিখ্যাত। তাহলে কালামের মায়ের যে বংশ, এই বংশটা কিন্তু বেশি বিখ্যাত তার বাবার থেকে। কেন না, তার কারণটা বলেছে ওয়ান অফ হার ফোরবিয়ার্স। তো এই যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে ফোরবিয়ার্স মানে হচ্ছে পূর্বপুরুষ, মানে অ্যানসেস্টর্স। ওয়ান অফ হার ফোরবিয়ার্স হ্যাভিং বিন বিস্টোয়েড দ্য টাইটেল অফ বাহাদুর। বিস্টোয়েড কথার মানে হচ্ছে এখানে অ্যাওয়ার্ডেড। বিস্টোয়েড কথার মানে তাহলে বলে দিলাম তোমাদের অ্যাওয়ার্ডেড মানে এখানে ভূষিত করা হয়েছিল। তাহলে ওয়ান অফ হার ফোরবিয়ার্স মানে কালামের মায়ের যে পূর্বপুরুষ, এই পূর্বপুরুষদের মধ্যে কোনো একজনকে একটা উপাধিতে ভূষিত করা হয়েছিল, যে উপাধিটার নাম হচ্ছে বাহাদুর। তাহলে এই বাহাদুর উপাধিটা কাকে দেওয়া হয়েছিল এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে কিন্তু কালামের মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজনকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল, আর এই বাহাদুর উপাধিটা যারা দিয়েছিল তারা হচ্ছেন ব্রিটিশদের দ্বারা, মনে রাখতে হবে। এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলোই কিন্তু এমসিকিউ বহুবার পাবে তোমরা, যে বই সলভ করো, যেখান থেকেই প্রশ্ন হোক এগুলোর মধ্যে থেকেই আসবে। আমি একটা কথা বারবার বলছি যাতে তোমাদের মনে থাকে আর তোমরা বিষয়গুলোর উপরে একটু ফোকাস করো। তো মনে রাখবে, ভালো করে শুনে নাও, পরবর্তীতে কোশ্চেনগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আর এটা যদি ভালো করে করো দেখবে কোশ্চেন অ্যান্সার করতে তোমার কোনো রকম প্রবলেম হচ্ছে না, শুধু ঠিকভাবে মনোযোগ সহকারে শোনো এবং দেখো, তারপরে দেখো। তাহলে এ পর্যন্ত আমরা জানলাম কালাম কোথায় জন্মেছিল, তার বাবা মায়ের নাম, বাবার
ডিসঅ্যাডভান্টেজগুলো কী, অ্যাডভান্টেজগুলো কী, এরপরে তার মায়ের ব্যাপারটা জানলাম। এরপর আমরা জানছি কালামের ব্যাপারে কিছু কথা, মানে কালাম দেখতে কেমন, তার অ্যাপিয়ারেন্স কেমন, এই সব ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানবো। তো বলেছে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, তাহলে অনেক ছেলেমেয়ের মধ্যে আমি ছিলাম একজন। তার মানে কালাম যে অনলি ওয়ান সন এমনটা নয়, কালামের কিন্তু পরিবারে আরও অনেকে ছিল। তো আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেক ছেলেমেয়ের মধ্যে আমি ছিলাম একজন। এবার কালাম ওয়াজ লুকিং অ্যাট, তাহলে কালাম দেখতে কেমন না শর্ট বয়। তো এখানে বলা হচ্ছে শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, তাহলে শর্ট বয় কথার মানেটা বোঝাচ্ছে একটা খাটো বা বেটে একটা ছেলে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। আনডিস্টিংগুইশড মানে হচ্ছে আনঅ্যাট্রাকটিভ, মানে খুব যে দেখতে ভালো এমনটা না, মানে সাধারণ, তার লুকটা ছিল সাধারণ। আর শর্ট বয়, তাহলে কালামের লুকটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। আর আনডিস্টিংগুইশড ওয়ার্ডটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এর মানে হচ্ছে আনঅ্যাট্রাকটিভ বা কমন বলতে পারো। দেখো তারপর বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, এবং জন্মগ্রহণ করেছিলাম লম্বা এবং সুন্দর পিতামাতার ঘরে। কিন্তু কালামের যে বাবা মা, কালামের বাবা মা কিন্তু টল ছিল এবং হ্যান্ডসাম ছিল। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে কালাম দেখতে ছিল শর্ট বয় এবং আনঅ্যাট্রাকটিভ লুকস, আর সে জন্মগ্রহণ করেছিল টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টসের ঘরে। এর পরের লাইনটা দেখো তোমরা মন দিয়ে শোনো, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তাহলে আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। তাহলে কালামরা কোনো রেন্টেড হাউসে থাকতো না, অর্থাৎ ভাড়া বাড়িতে থাকতো না, তাদের ছিল অ্যানসেস্ট্রাল হাউস অর্থাৎ পৈতৃক বাড়ি। এবার বাড়িটার ব্যাপারে বর্ণনা দিয়েছে। হুইচ ওয়াজ বিল্ড, মানে যেটাকে বানানো হয়েছিল, প্যাসিভ ভয়েসে রয়েছে, ইন দ্য মিডিল অফ 19th সেঞ্চুরি। এইটা খুব গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ, বারবার বলে দিচ্ছি, তোমরা একটু মনে রাখবে। যদি শুধু 19th সেঞ্চুরি থাকে তাহলে অবশ্যই এটা দেবে, আর যদি মিডিল 19th সেঞ্চুরি থাকে মিডিল 19th সেঞ্চুরি, অবশ্যই অপশানটা কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে কালামদের যে বাড়িটা অর্থাৎ পৈতৃক বাড়ি, এটাকে বানানো হয়েছিল মিডিল অফ 19th সেঞ্চুরি। সেঞ্চুরি কথার অর্থ এটাই বোঝায় যে 100 ইয়ার্সকে একসঙ্গে নিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সেঞ্চুরি। তো 19th সেঞ্চুরির যে মিডিল, মাঝামাঝি সময়, তখন কিন্তু এই ঘরটাকে কিন্তু তাদের বানানো হয়েছিল। এবার ঘরের বর্ণনা দিয়েছে বাড়িটা কেমন। দেখো, ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, তাহলে এটা ছিল একটা পুরোপুরি লার্জ মানে ভেরি বিগ, পাক্কা হাউস মানে পাকা বাড়ি। তাহলে কালামদের বাড়িটা কিন্তু কোনো মাঠ হাট নয়, অর্থাৎ মাটির কুড়ে ঘর নয়, পাক্কা হাউস মানে পাকা বাড়ি তখনকার সময়, ওই জন্য মিডিল ক্লাস শব্দটা প্রথমে ইউজ করা হয়েছে। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, আর তাদের যে বাড়িটা, এই বাড়িটা বানানো হয়েছে কী দিয়ে, এটা আমাদের মনে রাখতে হবে, লাইমস্টোন অ্যান্ড ব্রিক অর্থাৎ ইট আর চুনাপাথর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লাইমস্টোন অ্যান্ড ব্রিক, লাইমস্টোন মানে চুনাপাথর আর ব্রিক মানে ইট, এগুলো দিয়ে বানানো হয়েছে তাদের ঘরটা। আচ্ছা, কোন জায়গায় না, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, মনে রাখবে এটা মস্কিউ বলবে না, এটা বলবে মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। রামেশ্বরমের যে মস্ক স্ট্রিট রয়েছে সেই জায়গায় কিন্তু এটা বানানো হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো বলেছে মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার মানে হচ্ছে আমার নিয়মনিষ্ঠ, অর্থাৎ যে বিভিন্ন রেসপেক্টেড পার্সন, অর্থাৎ মানে ভীষণ ডিসিপ্লিন পার্সনকে এখানে অস্টিয়ার বলা হচ্ছে। তাহলে আমার নিয়ম নীতিনিষ্ঠ পিতা, অস্টিয়ার ফাদার, ইউজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে যেতেন। তাহলে ইউজ টু অ্যাভয়েড মানে কি, এড়িয়ে যেতেন অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তাহলে কালামের বাবা কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করতেন, তো অ্যাভয়েড যে জিনিসগুলো কি করতেন সেটা হচ্ছে অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সমস্ত যে ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয় যে স্বাচ্ছন্দ্য, লাক্সারিজ বলতে বিলাসিতা, এগুলোকে তিনি এড়িয়ে যেতেন কালামের বাবা। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, তবে সমস্ত যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল না, যেগুলো প্রদান করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু তিনি প্রদান করতেন। নেসেসিটিস বলতে এখানে বলা হচ্ছে সমস্ত যে প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার সেগুলো কিন্তু অবশ্যই প্রোভাইড করা হতো। তো এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে স্টুডেন্টস যে কালামের বাবা কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করতেন। কালামস ফাদার অ্যাভয়েডেড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আর হোয়াট কালামস ফাদার প্রোভাইডেড, তাহলে হোয়াট ডিড কালামস ফাদার প্রোভাইড, কালামের বাবা কি প্রোভাইড করতেন। কালামস ফাদার প্রোভাইডেড, মনে রাখবে, ফুড, মেডিসিন, ক্লদিং, মানে যেগুলো ভীষণ নেসেসিটি, মানে আমাদের নেসেসারি জিনিস, মানে এখানে বলা রয়েছে যে হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, সেটা খাবারের ক্ষেত্রে হতে পারে। এরপরে যেটা বলা হয়েছে মেডিসিন, ওষুধের ক্ষেত্রে হতে পারে,
আর হচ্ছে ক্লদিং, মানে এই তিনটে জিনিসের ক্ষেত্রে যা যা প্রয়োজন কালামের বাবা সেগুলো কিন্তু দিতেন। ইনফ্যাক্ট তা সত্ত্বেও আই উড সে, আমি বলবো মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিওর চাইল্ডহুড। তাহলে আমার যে চাইল্ডহুডটা ছিল না, এটা ভীষণই সিকিওর, মানে সুরক্ষিত। সিকিওর কথার মানে সুরক্ষিত। তাহলে এখানে এমসিকিউটা যেটা হতে পারে যে কালামস চাইল্ডহুড ওয়াজ দিয়ে 4টে অপশান থাকতে পারে। তো তোমরা মনে রাখবে কিন্তু এটা হচ্ছে ভেরি সিকিওর চাইল্ডহুড, অর্থাৎ ভীষণই সুরক্ষিত চাইল্ডহুড শৈশব। এবার ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, দুটো ওয়ার্ড হচ্ছে ম্যাটেরিয়ালি। ম্যাটেরিয়ালি মানে যে বস্তুগত জিনিসগুলো দরকার ছিল সবই সে পেত, অর্থাৎ পার্থিব যে জিনিসগুলো সেগুলো পেত। আর ইমোশনালি মানে আবেগজনিত। তো এই পর্যন্ত আমরা কিছুটা স্ট্রং রুটসে জানলাম। এরপরে তোমরা ধৈর্য সহকারে আর একটু দেখো। এরপরে যে অংশটা রয়েছে কালামের খাদ্যাভ্যাস, মানে কি কি খেতেন, কি ব্যাপার, সেই বিষয়গুলো রয়েছে। তো আমরা দেখছি আই নর্মালি এট, নর্মালি মানে জেনারেলি। তাহলে আমি সাধারণত খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। তাহলে কালাম সাধারণত খেত কার সঙ্গে, এখানে মনে রাখবে। তাহলে কালাম সাধারণত খেত তার মায়ের সঙ্গে। তাহলে কালাম এট উইথ দিয়ে এমসিকিউ 4টে অপশান থাকবে। তাহলে মনে রাখতে হবে কালাম সাধারণত খেত তার মায়ের সঙ্গে। আর মায়ের নাম তো অলরেডি তোমাদের বলেই দিয়েছি। তাহলে মায়ের নাম হচ্ছে আশিয়াম্মা আর ফাদার হচ্ছে জাইনুল আবদিন। তাহলে আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গেই খেতাম। সিটিং অন দ্য ফ্লোর মানে মেঝের উপরে বসি। কোথাকার মেঝে না, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তাহলে এই ওয়ার্ডটা এখানে তোমাদের মনে রাখতে হবে, ফ্লোর অফ দ্য কিচেন মানে রান্নাঘরের যে মেঝে, ওই মেঝের উপরে বসেই কিন্তু আমি সাধারণত খেতাম। মানে কোনো টেবিল চেয়ারে খাওয়ার তিনি খেতেন না, তিনি রান্নাঘরের মেঝেতে বসেই খেতেন। মানে তার চাইল্ডহুডের কথা এখানে কিন্তু বলা হচ্ছে, বারবার বলে দিচ্ছি। এটা কালামসের যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার সেখান থেকে নেওয়া, ঠিক আছে। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে খেতাম আমি আমার মায়ের সঙ্গে। শি উড প্লেস, প্লেস বলতে এখানে জায়গা নয়, প্লেস বলতে এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে রাখা, মানে কিপ। তিনি রাখতেন আ বানানা লিভ, আ বানানা লিভ। এর উচ্চারণটা হচ্ছে কিন্তু এ বলি না, এর উচ্চারণটা হচ্ছে আ। আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এ বলি, কিন্তু এটার সঠিক উচ্চারণ হচ্ছে আ। তাহলে আ বানানা লিভ মানে একটা কলা পাতা। তাহলে তিনি রাখতেন একটা কলা পাতা বিফোর মি মানে আমার সামনে। অন হুইচ মানে যার উপরে, শি দেন ল্যাডালড রাইস, তিনি হাতা দিয়ে ঢেলে দিতেন রাইস। মনে রাখবে এখানে সবগুলো মনে রাখতে হবে পুরো এই পর্যন্ত, যতটা হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য। তাহলে শি উড, শি দেন ল্যাডেলড রাইস, রাইস বলতে ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধি সাম্বার। এ ভ্যারাইটি অফ শার্প, এক ধরনের তীক্ষ্ণ ঝাঁঝালো খাবার। হোমমেড পিকল মানে ঘরে বানানো আচার। অ্যান্ড এ ডালফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং একদলা সবে বানানো হয়েছে এরকম চাটনি। তো এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, ওই ট্রিক্সটা আগে তোমরা সাধারণভাবে মনে রাখো, যদি না পারো তারপরে তোমাদের একটা ট্রিক্স দেবো, ওই ট্রিক্স মনে রাখলে তোমরা জীবনে এটা ভুলবে না। আচ্ছা, পরীক্ষায় কোশ্চেনটা কীরকম থাকে বা কীরকম থাকতে পারে, হুইচ অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস ওয়াজ নট ইটেন বাই কালাম। তাহলে কোন ফুড আইটেমটা কালামের দ্বারা খাওয়া হয় না, ফুড আইটেমগুলোর মধ্য থেকে কোনটা কালামের দ্বারা খাওয়া হয় না। তার মানে কি, এখানে আমাদের সব ফুড আইটেমগুলোর নামই কিন্তু মনে রাখতে হবে। তাহলে কী কী খেত আরেকবার দেখো, রাইস, অ্যারোমেটিক সাম্বার, তার ভাত, আর সুগন্ধি সাম্বার। এ ভ্যারাইটি অফ শার্প, এক ধরনের তীক্ষ্ণ ঝাঁঝালো। হোমমেড পিকল মানে ঘরে বানানো আচার। অ্যান্ড এ ডালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি মানে সবেমাত্র বানানো হয়েছে এরকম নারকেলের চাটনি। তামিলনাড়ু মানে বুঝতেই পারছো, আর ডলপ বলতে এক দলা আর কি। তাহলে এ পর্যন্ত আমরা জানলাম যে কালাম তার মায়ের সঙ্গে খেত, কোথায় খেত না রান্নাঘরের মেঝেতে বসে খেত, কিসে খেত, ব্যানানা লিফে খেত, আর কি কি খেত। ব্যাস এই পর্যন্ত আমরা তার খাবার দাবারের ব্যাপারগুলো নিয়ে জানলাম। এবার যে বিষয়টা আমরা জানতে চলেছি সেটা হচ্ছে কালাম যে রামেশ্বরমের যে মসজিদে থাকতেন সেই জায়গাটা কেমন, সেই জায়গার তার লোকালিটিটা কেমন ছিল, সেখানকার মানুষজন কেমন ছিল, এবং কালামদের ফ্যামিলির সঙ্গে সেখানকার মানুষজনের সম্পর্কটা কেমন ছিল, এই বিষয়গুলো এবার আমরা জানবো এক এক করে। তো অত্যন্ত ধীরে ধীরে বলছি যাতে তোমরা সঠিকভাবে বুঝতে পারো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। আর এরপরেও যদি বুঝতে কারো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, অবশ্যই অ্যান্সার দেবো। যেটাই অসুবিধা হোক তোমাদের আমি সঙ্গে আছি, তোমরা জানাবে অবশ্যই। দেখো তারপর এবার যেটা বলা হচ্ছে দ্য শিবা টেম্পল, অর্থাৎ শিব মন্দির। শিবা টেম্পল বলতে শিব মন্দির। তো এই যে শিব মন্দির হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস,
শুধু ফেমাস না, সো ফেমাস। তাহলে এই যে শিব মন্দির যেটা রামেশ্বরমকে ভীষণ বিখ্যাত করে তুলেছে টু পিলগ্রিমস, কার কাছে না, তীর্থযাত্রীদের কাছে, যারা তীর্থ করার জন্য আসে এই তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরমটা ভীষণই বিখ্যাত। তাহলে হোয়াট মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, তখন আমাদের মনে রাখতে হবে দ্য শিবা টেম্পল। তাহলে শিবা টেম্পলটাই কিন্তু রামেশ্বরমকে ভীষণ বিখ্যাত করে তুলেছে তীর্থযাত্রীদের কাছে। আচ্ছা, এই যে শিব মন্দির এটা কিন্তু কালামদের যে বাড়ি ওখান থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। তাহলে কত মিনিটের হাঁটা পথ এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। 10 মিনিট দেখো, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক। অ্যাবাউট শব্দটা ব্যবহার করা হয়েছে কেন, প্রায়, এবার 10 মিনিটের কমও লাগতে পারে, হ্যাঁ, কিন্তু এখানে 10 মিনিটের হাঁটা পথ, প্রায় 10 মিনিটের হাঁটা পথ ফ্রম আওয়ার হাউস, মানে আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি মানে কালামের বাড়ির কথা বলা হয়েছে। দেখো তারপর আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। তাহলে এখানে এই যে প্রিডমিনেন্টলি, এই প্রিডমিনেন্টলি কথাটার মানে হচ্ছে অধিকাংশই, মানে মোস্টলি। তোমরা পেয়ে গেছো প্রিডমিনেন্টলি কথাটার মানে কি, বেশিরভাগটাই। তাহলে আমাদের এলাকাটা ছিল বেশিরভাগটাই মুসলিম, মানে মুসলিম অধ্যুষিত এলাকা। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল। এমনটা নয় যে মুসলিম এলাকা মানে যে শুধু মুসলিম ডমিনেটেড হবে, এমনটা নয়, সেখানে মুসলিম তো ছিলই, মুসলিমের পাশাপাশি আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, মানে অনেক হিন্দু পরিবারও সেখানে থাকতো। মানে কালামরা যে এলাকায় থাকতেন সেখানে হিন্দুও থাকতো, মুসলিমও থাকতো, তবে মুসলিমের সংখ্যাটা ছিল একটু বেশি। আচ্ছা, তারা কিভাবে বসবাস করতো না, লিভিং অ্যামিকাবলি, কথার মানে হচ্ছে তারা ফ্রেন্ডলি বসবাস করতো, অর্থাৎ তারা পরস্পর যে থাকতো তাদের মধ্যে একটা হাম্বল ভাব থাকতো, অর্থাৎ বিনয়ী ভাব থাকতো। তারা পরস্পরের প্রতি মিত্র ভাব দেখাতো, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে থাকতো উইথ দেয়ার মুসলিম নেইবার্স, মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। তারা বলতে সেই হিন্দু ফ্যামিলির কথা বলা হচ্ছে। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক। আচ্ছা, পড়াতে গিয়ে অনেক সময় লক্ষ্য করে দেখেছি, যখন স্টুডেন্টদের পড়াই তখন স্টুডেন্টরা কিন্তু এটা ভুল করে বলে মস্কিউ। তো স্টুডেন্টরা মস্কিউ না, এটাকে বলা হয় মস্ক, উচ্চারণটা করবে মস্ক এইটা। তো তোমাদের সুবিধার্থে আগে থেকেই বলে দিলাম, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক। তাহলে দেয়ার বলতে এখানে সেই যে রামেশ্বরমে যেখানে কালামরা থাকতেন সেইখানে ছিল একটা খুব পুরনো মসজিদ তাদের এলাকায়। হোয়ার মাই ফাদার উড টেক মি, যেখানে আমার বাবা নিয়ে যেতেন আমাকে ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য। প্রার্থনা বলতে এখানে নামাজ, হিন্দু ধর্ম আমরা প্রার্থনা, মুসলিমদের ক্ষেত্রে নামাজ বলবো। তো এই জন্য এখানে বলা হচ্ছে সারাদিনে মুসলিমদের অনেকবার নামাজ পড়ার নিয়ম কানুন আছে ওদের, কিন্তু কালামকে যে সময় নিয়ে যাওয়া হতো সেটা হচ্ছে ইভিনিং প্রেয়ার্সে, আর এটা নিয়ে যেতেন তার বাবা। আশা করি এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি বুঝতে। আর এরপরে যদি অসুবিধা হয় তোমাদের তো বলেই রেখেছি, তোমরা অবশ্যই জানাবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। যেটা অসুবিধা তোমরা জানাবে। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া। তাহলে আমার ছিল না ফেইন্টেস্ট কথার মানে হচ্ছে একদম ন্যূনতম, লিস্ট, মানে আমার ন্যূনতম ধারণা ছিল না অফ দ্য মিনিং মানে অর্থের, অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স। তাহলে কোন ভাষায় প্রার্থনাটা হতো মনে রাখবে, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড কালামস ফাদার প্রেড। তাহলে কোন ল্যাঙ্গুয়েজে কালামের বাবা প্রার্থনা করতেন, অ্যারাবিক মানে আরবি ভাষায়। তাহলে আরবি ভাষায় কালামের বাবা যখন প্রার্থনা করতেন মসজিদে, প্রার্থনা বলতে নামাজ যখন করতেন, নামাজটা পড়তেন, তার যে মিনিংটা কি, এই প্রার্থনা যে করছে আরবি ভাষায় অর্থটা কি, এ বিষয়ে আমার ন্যূনতম আইডিয়া ছিল না। ফেন্টেস্ট বলতে লিস্ট, ন্যূনতম আইডিয়া ছিল না। আর চ্যান্টেড বলতে যেটা সুর করে গাওয়া হতো। বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমাকে পুরোপুরি আশ্বস্ত করানো হয়েছিল বা বোঝানো হয়েছিল দ্যাট যে দে রিচড গড, সেগুলো ভগবানের কাছে পৌঁছই। তাহলে আমরা যে প্রার্থনাটা করি সেই প্রার্থনাটা ভগবানের কাছে পৌঁছই। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, তাহলে যখন আমার বাবা বেরিয়ে আসতেন মসজিদ থেকে আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, তাহলে বিভিন্ন ধর্মের মানুষেরা বসে থাকতেন আউটসাইড, বাইরের দিকে। আচ্ছা, কালামের বাবার মধ্যে এমন কি স্পেশাল ব্যাপার ছিল যে তার জন্য মানুষ
বাইরে অপেক্ষা করছে কালামের বাবা যখন নামাজ পড়ছে। তো আমরা জানবো, ধীরে ধীরে জানবো এক এক করে। তো বিভিন্ন ধর্মের যে মানুষেরা, এই মানুষেরা কিন্তু অপেক্ষা করতো বাইরের দিকে। এর কারণটা কি একটু বলে নিই তোমাদের। কালামের বাবার মধ্যে একটা স্পেশাল পাওয়ার ছিল, হ্যাঁ, যেটা মানুষেরা মনে করতো। ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে কালামের বাবার জন্য মানুষেরা বলস অফ ওয়াটার মানে জলের বাটি নিয়ে অপেক্ষা করতেন, এবং প্রার্থনার পর কালামের বাবা যখন বেরোতেন না, কালামের বাবা তার আঙ্গুলের যে অগ্রভাগ, সেই অগ্রভাগটা বাটির মধ্যে ডুবিয়ে দিতেন, জলের বাটিতে আর কি, দিয়ে একটা প্রার্থনা উচ্চারণ করতেন। আর এই জলটা যখন বাড়িতে নিয়ে যেত কালামের বাবা, মন্ত্রপাঠ করা জল বা সেই প্রার্থনা করা জলটা, বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকতেন, সেই অসুস্থ ব্যক্তিকে যদি সেটা প্রয়োগ করানো হতো, তাহলে সেই অসুস্থ ব্যক্তি সেরে যেত এবং মানুষটি সুস্থ হতেন, এবং ফিরে ওই পরিবারেরই কেউ আসতেন এবং কালামের বাবাকে ধন্যবাদ জানাতেন। তখন কালামের বাবা বলতেন, যদি ধন্যবাদ জানাতেই হয় আমাকে নয়, আল্লাহকে জানাও, যিনি মার্সিফুল অর্থাৎ ক্ষমাশীল। তো এই হচ্ছে এই অংশটির মধ্যে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো, যা আমি বলতে চাইছি। ওয়েটিং ফর হিম, তাহলে কালামের বাবার জন্য অপেক্ষা করতো। মেনি অফ দেম অফার্ড, তাদের মধ্যে অনেকেই দিতেন, অফার্ড মানে প্রদান করা বা দেওয়া, বাউলস অফ ওয়াটার মানে জলের বাটি। তাহলে বাউলস অফ ওয়াটার মানে কি, জলের বাটি দিতেন, এগিয়ে দিতেন। টু মাই ফাদার, আমার বাবাকে। হু উড ডিপ মানে ডিপ বলতে কি ডোবানো, যার মধ্যে তিনি ডোবাতেন হিজ ফিঙ্গার টিপস। ফিঙ্গার টিপস বলতে আঙুলের যে অগ্রভাগ মানে সামনের দিকের অংশটা, সেটার কথা বলা হয়েছে। ইন দেম মানে সেগুলোর মধ্যে, সেগুলো বলতে সেই জলের বাটি। অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করতেন, বলতে একটা মন্ত্রের মতো প্রার্থনা করে দিতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, তারপরে এই জলটাকে নিয়ে যাওয়া হতো ঘরে ফর ইনভ্যালিডস। তো এই ওয়ার্ডটা খুব ভালো করে মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডস। তো ইনভ্যালিডস কথার মানে হচ্ছে বিকলাঙ্গ, পঙ্গু বা অসুস্থ ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সেই অসুস্থ ব্যক্তির জন্য জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো। মানে কালামের বাবা যে জলে আঙুলের অগ্রভাগটা ঢুকিয়ে একটা প্রার্থনা করেছেন সেই জলটা। তো দেখো তারপরের লাইন, আই অলসো রিমেম্বার পিপল, তাহলে আমার মনে পড়ে সেই সব মানুষদের, ভিজিটিং আওয়ার হোম, যারা আসতেন আমাদের বাড়িতে, টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জানাতে। তাহলে এই থ্যাঙ্কসটা কে কাকে জানাতো না, কালামের বাবাকে ধন্যবাদ জানানোর জন্য মানুষেরা আসতেন। ওই যে বিভিন্ন ধর্মের মানুষেরা, যেটা হাইলাইট করে দিয়েছি, যারা জলটা নিয়ে গিয়ে বাড়িতে সুস্থ হয়ে যেত, বাড়ির লোক যদি কেউ থাকতো। আফটার বিং কিওর্ড, কিওর্ড বলতে সেরে ওঠা, সুস্থ হওয়া, রিকভার্ড। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সর্বদাই হাসতেন। অ্যান্ড আস্কড দেম, এবং বলতেন তাদের, টু থ্যাঙ্ক আল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানাতে। তাহলে আল্লাহটা কেমন, তাহলে আল্লাহ হচ্ছে মার্সিফুল অর্থাৎ ক্ষমাশীল। তো আজকের মতো এই যে টেক্সট পড়ানোটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, আর একটি পার্টে তোমাদের এইটা পুরো আমি কভার করে দেবো, আর একটা ভিডিওতে পুরোটা কভার হবে। তো আজকে এ পর্যন্ত যা পড়ালাম তোমরা কতটা বুঝতে পারলে বা কতটা তোমাদের মাথায় থাকলো, সেটা জানার জন্য আমি কিছু কোশ্চেন এবার নিয়ে আসছি। আর এই প্রশ্নগুলো তোমরা দেখবে তোমরা অধিকাংশ প্রশ্নের উত্তর করতে পারবে। খুব জোর একটা বা দুটো হয়তো আটকাতে পারে। আর এগুলোর মধ্যে থেকেই পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবেই আসবে, এটা তোমাদের আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তো প্রশ্নগুলো দেখতে থাকো। তোমরা কতটা বুঝতে পারলে বা তোমাদের কতটা মনে আছে এবার একটু দেখা যাক। চলো টেস্ট একটা ছোট্ট নেওয়া হচ্ছে, আর আমার বিশ্বাস তোমরা অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারবে। তো প্রথম যে প্রশ্নটাকে আজকে রেখেছি, আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু, তাহলে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। এবার দেখো চারটে অপশান। প্রথমটা বলেছে লোয়ার ক্লাস, পরেরটা রয়েছে মিডল ক্লাস, আপার ক্লাস, আর হচ্ছে অ্যারিস্টোক্রেটেড ফ্যামিলি। তো সঠিক উত্তরটা কি, তোমরা তো সেটা ভালো করেই জানো, সেটা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি। কালাম সেস হি ওয়াজ বর্ন ইনটু, এর পরেরটাও রয়েছে এ মিডল ক্লাস ফ্যামিলি, অপশান বি। আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ, তাহলে আব্দুল কালাম জন্মসূত্রে কী ছিলেন, তাহলে আমরা প্রথম লাইনেই পড়েছি আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তামিল। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন, তাহলে এপিজে আব্দুল কালাম কোথায় জন্মেছিলেন, এপিজে আব্দুল কালাম জন্ম গিয়েছিলেন অপশান সি, রামেশ্বরম। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে দেখো, দ্য নেম অফ কালামস মাদার ইজ, তাহলে এখানে কালামের মায়ের নামটা কি,
তাহলে নামটা প্রত্যেকেরই জানারা আছে, মায়ের নাম হচ্ছে আশিয়াম্মা, কিন্তু এখানে সঠিক বানানটা কোনটা এটাই কিন্তু আমাদের নির্বাচন করতে হবে, যে কালামের মায়ের সঠিক নামটা বানানটা কোনটা। তো সঠিক যেটা হবে সেটা হচ্ছে ASHIAMMA, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। নেক্সট যে প্রশ্নটাকে রাখা হয়েছে, এভরিডে আশিয়াম্মা ইউজ টু ফিড, তাহলে এভরিডে আশিয়াম্মা ইউজ টু ফিড, তাহলে প্রত্যেক দিন আশিয়াম্মা খাওয়াতেন। অনলি আউটসাইডার্স, এরপরে রয়েছে অনলি ফ্যামিলি মেম্বার্স, এরপরে রয়েছে বোথ আউটসাইডার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। তো রাইট যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বোথ আউটসাইডার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বাররাও খেতেন এবং বাইরের লোকেরাও খেতেন। এর পরবর্তীতে যে প্রশ্নটি রেখেছি নেক্সট কোশ্চেন, কালামস মাদার ইউজ টু ফিড মোর আউটসাইডার্স দেন মানে তুলনা করা হচ্ছে দেন ফ্যামিলি মেম্বার্স, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে, আব্দুল কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ, তাহলে আব্দুল কালাম দেখতে কেমন সেইটার থেকে প্রশ্নটা রয়েছে। তা আব্দুল কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ, অপশান এতে রয়েছে আনডিস্টিংগুইশড লুকস, বিতে রয়েছে ডিস্টিংগুইশড লুকস, সিতে রয়েছে স্মার্ট অ্যাপিয়ারেন্স, এরপর রয়েছে ইনেট উইজডম। তাহলে আমরা পড়েছিলাম যে আব্দুল কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ আনডিস্টিংগুইশড লুকস, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরের যে প্রশ্নটা রয়েছে, আব্দুল কালামস প্যারেন্টস ওয়ার, কিন্তু আব্দুল কালামের বাবা মা কেমন ছিল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, টল অ্যান্ড হ্যান্ডসাম, এটি হচ্ছে সঠিক উত্তর। আব্দুল কালাম লিভড ইন হিজ চাইল্ডহুড ইন, তাহলে আব্দুল কালাম তার চাইল্ডহুডে কোথায় থাকতেন, রেন্টেড হাউস না, ভাড়া বাড়িতে না, এরপর হচ্ছে নিউলি বিল্ড আপ হাউস, নতুন বানানো বাড়ি, তারপরে যেটা অপশান রয়েছে বিতে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এটি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের। এরপরে যে প্রশ্নটা রয়েছে, দ্য কালাম ফ্যামিলি লিভড ইন এ, তাহলে কালামের পরিবার বাস করতো ইন এ, অপশান এতে রয়েছে লাইমস্টোন অ্যান্ড ব্রিক হাউস, বিতে রয়েছে ফ্ল্যাট, সিতে রয়েছে মাঠ হাট এবং ডিতে রয়েছে উডেন কেবিন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা ভালোভাবে জানো যে কালামস ফ্যামিলি লিভড ইন এ লাইমস্টোন অ্যান্ড ব্রিক হাউস, অর্থাৎ ইট আর চুনাপাথর দিয়ে বানানো বাড়িতেই থাকতো। দ্য অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, তাহলে অ্যানসেস্ট্রাল হাউসটা কী দিয়ে বানানো, পরীক্ষায় যেরকম প্রশ্ন থাকতে পারে সেই রকমই প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য কিছু প্রশ্ন একবারের জায়গায় দুবার রাখা হয়েছে, যাতে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হয়, যাতে তোমাদের প্রশ্নগুলো মাথায় অ্যান্সার থাকে। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে, কালামস অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড, তাহলে কালামের যে নীতিনিষ্ঠ বা নিয়মনিষ্ঠ যে পিতা তিনি কি অ্যাভয়েড করতেন, অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমি আর সব অপশানগুলো পড়ছি না, কেন সময়ের ব্যাপার। অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস, তাহলে সমস্ত অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা এগুলোকে অ্যাভয়েড করতেন। এরপরে যে প্রশ্নটা রয়েছে, আব্দুল কালাম ওয়াজ প্রোভাইডেড ইন হিজ চাইল্ডহুড, আব্দুল কালামকে প্রোভাইড করা হতো তার চাইল্ডহুডে। প্রথমটায় রয়েছে ফুড, ড্রিঙ্ক অর ক্লদিং, পরেরটা রয়েছে ফুড, মেডিসিন, ক্লদিং। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ফুড, মেডিসিন অর ক্লদিং। এরপরে যে প্রশ্নটা রয়েছে, কালাম কনসিডার্ড হিজ চাইল্ডহুড টু বি, তাহলে কালাম বিবেচনা করেছেন তার চাইল্ডহুডটাকে টু বি, তাহলে আমরা জানি কালামের চাইল্ডহুড হচ্ছে সিকিওর, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কালামের চাইল্ডহুডটা ছিল সিকিওর। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কালাম হ্যাড এ সিকিওর চাইল্ডহুড অনলি ম্যাটেরিয়ালি অনলি ইমোশনালি, বলো তোমরা এটা সঠিক যদি অ্যান্সার জানো বলে থাকো। তো এই দুটোর কোনোটাই নয়, এই দুটোর কোনোটাই নয়, এটার হচ্ছে কালাম হ্যাড এ সিকিওর চাইল্ডহুড বোথ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটিকে রাখা হয়েছে, কালাম ইউজ টু ইট উইথ হিজ মাদার, তাহলে কালাম তো তার মায়ের সঙ্গে খেত, এটা তো আমরা আগে জেনেছি, কিন্তু কিসে খেত, অপশান এতে রয়েছে আর্থেন্ডিস, বিতে রয়েছে লোটাস লিভ, সিতে রয়েছে ব্যানানা লিভ, তাহলে কালাম খেত কলা পাতায়, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এর পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে, হোয়াইল ইটিং, যখন খেত কালাম ইউজ টু সিট, তাহলে কালাম কোথায় বসতো, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন, অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। কালাম ইউজ টু ইট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে এটা তোমরা করবে। কালাম ইউজ টু ইট মানে কালাম কি কি খেত, অপশান এতে বলে রাইস, সাম্বার, পিকেল অ্যান্ড কোকোনাট চাটনি, হ্যাঁ এটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার।
এটি হচ্ছে এই প্রশ্নের জন্য একদম পারফেক্ট অ্যান্সার। রাইস, সাম্বার, পিকেল অ্যান্ড কোকোনাট চাটনি। আচ্ছা, বাকিগুলো কেন নয়? ইডলি কোথাও বলা নেই, ধোসা কোথাও বলা নেই, ভাডা কোথাও বলা নেই। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো মনে হয় যে না আমরা কিছু শিখতে পারছি বা ভিডিও থেকে কিছুটা হলেও জ্ঞান লাভ করতে পারলাম বা জানতে পারলাম, ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত তোমরা অবশ্যই জানাবে স্টুডেন্টসরা, আর সেই অনুযায়ী আমি আরও ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব তোমাদের। ঠিক আছে, গুড বাই, থ্যাংক ইউ।